আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তবে ভোটের আগে সংস্কারের রোডম্যাপ চায় জামায়াত ইসলামী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে এই দাবি জানায় বিএনপি ও জামায়াত। ইমরুল হাসানের রিপোর্ট। ৮ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টার সংলাপ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দেয়। ১ ঘণ্টার আলোচনায় সংস্কার ও অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরে বিএনপি। দলটি মনে করে নির্বাচন আয়োজনই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের ১ নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের ১ নম্বর প্রায়োরিটি। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে? উনি বলেছেন সবকিছু অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলে বিএনপি। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ইউনিয়ন পরিষদ বাতিল করা সহ বেশ কিছু দাবি জানিয়েছে দলটি। বিএনপির সাথে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের পাশাপাশি সংস্কারের রোডম্যাপের কথা তুলে ধরে দলটি। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর ৩টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। আমরা দুটা রোডম্যাপ চেয়েছি, একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে, এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি। এদিকে স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সে কারণে ভোটের আগে সংস্কার চায় গণতন্ত্র মঞ্চ। তবে শুধু প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছে বাম গণতান্ত্রিক জোট। সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নেবেন। এর বাইরে এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাকে করবে। কোনো কোনো জায়গায় এরকম হচ্ছে, আগে একটা দল একরকম ভাবতো, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না একটা ভালো নির্বাচনের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার, সেগুলোতে তারা কোনো বাধা দেবেন না। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ৫ অগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারের মন্ত্রী, এমপি এবং নেতাকর্মীরা কিভাবে পালিয়ে দেশ ছেড়েছে এমন প্রশ্ন কয়েকটি রাজনৈতিক দলের। শনিবার প্রধান উপদেষ্টার সাথে সংলাপে তারা এমন প্রশ্ন উত্থাপন করেন। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর দিনভর সংলাপ শেষে গণমাধ্যমে কথা বলেছে রাজনৈতিক দলগুলো। জুলাই আগস্ট গণহত্যার পর আওয়ামী লীগ যাতে আবারও রাজনীতিতে ফিরতে না পারে এমন দাবি জানিয়েছে সংলাপে অংশগ্রহণকারী কয়েকটি দল। যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ, এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছি, যেন পতিত স্বৈরাচারী সরকারের দোষররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। সংলাপ শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং প্রেস সচিব জানান, আলোচনায় সব রাজনৈতিক দল সরকারকে সহযোগিতার আশ্বাস জানিয়েছে। গঠিত ৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে জানানো হবে নির্বাচনের সময়সীমা। সবগুলো রাজনৈতিক দলই সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচন
নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে, সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে, রিচ প্রতিষ্ঠান তারা যেন এদের এই ফান্ডে ডোনেট করেন, যাতে আমরা আমাদের যারা ভাই বোন যারা এই মহান আন্দোলনে শরীক হয়েছিলেন তাদের পাশে যাতে এই ফাউন্ডেশন দাঁড়াতে পারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সকল চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধ করবে বলেও জানান তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার সাথে জড়িতদের খোঁজ পেলে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন করে কারো পালানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের নেতাকর্মীরা 5 থেকে 7 অগাস্টের ভেতরেই পালিয়েছে। শফি মাহমুদ সাগরের আরও একটি রিপোর্ট। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণসভায় তার নামে একটি ভবন ও তোরণ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের একে একে গ্রেফতার করা হচ্ছে। জানান, আওয়ামী সরকার পতনের পর 3 দিনে অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখন আর কারো পালানোর সুযোগ নেই। সীমান্তে নিরাপত্তা কঠোর করা হয়েছে। যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7, এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন, এখন পালাইতে গেলে শুধু আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণে কিন্তু তাদের পিছনে আছে। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলেও জানান উপদেষ্টা। যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসার ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকার তাদের খুঁজছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত সরকারের সাবেক এমপি মন্ত্রীদের ধরতে সবার সহযোগিতা চান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম আজাদকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর 5 আসনের সংসদ সদস্য হয়েছিলেন আবুল কালাম আজাদ। উচ্চ মূল্যস্ফীতি নতুন করে অনেককে দরিদ্র বানাতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তাদের মতে, কম আয়ের মানুষের জীবনমান দিন দিন খারাপ হচ্ছে আর সমাজে বৈষম্য বাড়ছে। এ অবস্থায় চড়া দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিশেষ করে নিত্যপণ্যের বাজারে মনিটরিং জোরদার করার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। ডিমের ডজন কিনতে গুনতে হচ্ছে 165 টাকা। 1 কেজি আলুর দাম তো অনেকদিন ধরেই 60 টাকা। পেঁয়াজের কেজিও 110 টাকা। এছাড়া বাজারে এখন চাল, তেল, সবজি, মাছ এবং মাংস সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। সামগ্রিকভাবে এর প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে। নিম্নবিত্ত যারা, তারা একটু সমস্যার মধ্যে পড়তেছে। প্রতিদিন সব কিছুর দামই বাড়তেছে। এখন তো টাকা পয়সার অভাব, বাজারের যেই অবস্থা, নিয়ে গেলাম 250 গ্রাম। যে টাকা ইনকাম তার থেকে হচ্ছে গিয়া জিনিসপত্রের দাম তো, দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না। দেশে অনেকদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। কোনোভাবেই মূল্যস্ফীতির অঙ্কটাকে 9% নিচে নামানো যাচ্ছে না। মূল্যস্ফীতির কষাঘাতে সমাজে দারিদ্র্য আর বৈষম্য বাড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। দারিদ্র তো শুধু বেড়ে যাওয়ার শুধু আশঙ্কা না, এটার একটা অভিঘাত অবশ্যই পড়েছে।
আমাদের দারিদ্র্যসীমার উপরে যারা ছিলেন তারা হঠাৎ করে আবার নিচে নেমে আসেন। মূল্যস্ফীতিটা এই অবনমনের একটা বড় কারণ। আমাদের দেশে মূল্যস্ফীতিটা ঠিক মুদ্রানীতি দিয়ে এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এটার সাথে বাজার ব্যবস্থাপনার দিকেও আমাদের নজর দিতে হবে, কিন্তু উৎপাদনশীলতা, সরবরাহ এবং চাহিদার পার্থক্য কমানো, সময় মতো আমদানি করা, মধ্যস্বত্ব যারা আছে তাদের উপরে নজরদারি, খবরদারি বাড়িয়ে বলে এইসব বিষয়গুলো আমাদের নজর দিতে হবে। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া সড়ক এবং বাজারগুলোতে আছে চাঁদাবাজি। দ্রব্যমূল্যকে উস্কে দেয়া এসব বিষয় কমিয়ে আনার পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এই চাঁদাবাজির কারণে কিন্তু বিশেষ করে লোকাল সাপ্লাই চেইনে বিজনেস পিপলদেরকে কিন্তু প্রচুর খরচ করতে হয় এবং তার ফল কিন্তু আলটিমেটলি বিয়ার করতে হয় সাধারণ মানুষকে। বাজারে সাপ্লাই চেইনের কথা আমরা বলি, বিশেষ করে মানে ট্রান্সপোর্টেশন কস্ট যদি কমানো যায়, জ্বালানি দ্রব্যের মূল্য যদি কমানো যায়, তাহলে কিন্তু ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসবে। এছাড়া কম আয়ের মানুষের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য সারা দেশে সেনাবাহিনী নিয়োজিত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। ঢাকের তালে দুর্গাদেবীকে সম্মান জানাবে হিন্দু সমাজ। এরই মধ্যে দেশব্যাপী পূজার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। তবে দুর্গাপূজার সময় এক ধরনের নাশকতার আশঙ্কা সবসময়ই থাকে। এ অবস্থায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছে। তারই অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান। এ সময় দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি অবহিত করেন পূজা উদযাপন কমিটির নেতারা। ঢাকা শহরে কিন্তু আমাদের কুমারী পূজা হচ্ছে না, কুমারী পূজা হচ্ছে মায়ের পূজা, যুগন্ত মায়ের পূজা সেখানে হচ্ছে না, কারণ নিরাপত্তা নেই। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পূজা যেতে সবাই শান্তিতে থাকবে। সেনাবাহিনী প্রধান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ কিছু পরামর্শ দেন। বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেছে এবং নির্বিঘ্নে নিজেদের উৎসব পালন করেছে। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। আমি বিশেষভাবে বলে দিয়েছি, এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই আপনাদের এই পরবটা আপনারা উদযাপন করবেন। পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে 3 দফা দাবি জানানো হয়। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। যদি তারা এটি না করতে পারে, যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে, সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে। বন্যার পূর্বাভাস ঠিকমতো পৌঁছাতে পারলে সম্পদের ক্ষয়ক্ষতি 8 গুণ কমানো সম্ভব। বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পুনর্বাসনে টেকসই কৌশল প্রতিষ্ঠানের ভূমিকা ও সমন্বিত উদ্যোগ বিষয়ক গোলটেবিল বৈঠকে এই তথ্য উঠে আসে।
শনিবার বিয়াম মিলনায়তনে আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় সাম্প্রতিক বন্যায় আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ। এতে বক্তারা বন্যার সময় শুধু পানিবাহিত রোগের উপর জোর না দিয়ে অন্যান্য সাধারণ রোগের ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে বৃদ্ধ নারী ও শিশুদের চিকিৎসা নিয়ে কাজ করতে হবে। সেই সাথে আসুন্না ফাউন্ডেশনকে স্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরির পরামর্শ দেন বক্তারা। বলেন, সংগঠনটি স্থানীয় লোকবলের সহায়তা নিয়ে ছোট ছোট বাঁধ তৈরি করতে পারে। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিম, আলু ও পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর শ্যাম বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে একথা বলেন তিনি। বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের আহ্বান জানিয়েছেন। কেউ যদি সিন্ডিকেট করে বাজার কারসাজির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতির কথা জানিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রাখার কথা বলা হয়। পরে শ্যামবাজারের আলু ও পেঁয়াজের আড়ত ঘুরে বাজার তদারকি কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য সচিব। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে 6 সেনা নিহত হয়েছেন। অপরদিকে সেনাদের গুলিতে প্রাণ গেছে 6 সন্ত্রাসীর। নিহত সেনাদের মধ্যে এক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানিয়েছে, 4 ও 5 অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ 6 সেনা এবং 6 খারেজি নিহত হয়েছে। পাকিস্তানি সেনাদের ওপর এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান TTP প্রায় পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।